দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। কিরগিজস্তানে দাঙ্গায় বেপরোয়া স্থানীয়রা, মাঠ ধরে আতঙ্কিত বাংলাদেশিরা, হস্তক্ষেপ চান সরকারের। সাবধানে থাকার পরামর্শ দূতাবাসের। কাজে যেতে পারতেছি না, কোনো সব ধরনের সমস্যা হচ্ছে, বাইরে গেলে মারধর করা হচ্ছে, খাবার নেই, বাইরে যাবো আতঙ্কিত অবস্থায় আছি। যখন যেভাবে পারছে, যাকে পাচ্ছে তার উপরেই হামলা চালাচ্ছে। দাবি আদায়ে একা নয় বিএনপি, গণতন্ত্র সুশাসনের পক্ষে বলা সব দেশই বন্ধু বলছেন নেতারা। বাস্তবতা বিবেচনায় কৌশলী যুক্তরাষ্ট্র, মত বিশ্লেষকের। যে কোনো দেশের রাজনীতির অভ্যন্তরীণ শক্তিটাই এর প্রধান নিয়ামক। বাইরের বন্ধুরা সমর্থন করতে পারে, কিন্তু বাইরের বন্ধুরা কিন্তু এই পরিবর্তনের নিয়ামক হতে পারে না। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের র্যালি, বিএনপির হাতে কোনো ইস্যু নেই, সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের। আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ, দমন, নিপীড়ন, যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবে নেই। যমুনা টেলিভিশনে সংবাদের প্রচারের জেরে গ্রেফতার জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ভয় দেখিয়ে ধর্ষণ করতেন নারী ক্রীড়াবিদদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ ব্যাংক, অর্থনীতি সেমিনারে অভিমত, বৈশ্বিক অস্থিরতার চেয়ে বেশি দায়ী অভ্যন্তরীণ নীতি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজধানী সহ ছোট বড় নানা শহর, বললেন নগর পরিকল্পনাবিদরা। নীতিমালা অনুমোদনের আশ্বাস মন্ত্রীর। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক খবরগুলো। কিরগিজস্তানে প্রবাসীদের সাথে স্থানীয়দের দাঙ্গায় হামলার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। শুক্রবার রাতভর সহিংসতা চলে রাজধানী বিশকেকে। সংঘাতের মধ্যে পড়ে আতঙ্কে সময় কাটাচ্ছেন প্রবাসীরা। বাড়িঘরে অবরুদ্ধ সময় কাটছে তাদের। নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। জরুরি সহায়তার জন্য ভারত ও পাকিস্তান হেল্পলাইন চালু করলেও তেমন কোনো উদ্যোগ নেই ঢাকার তরফ থেকে। তবে পাশের দেশ উজবেকিস্তান থেকে নিযুক্ত দূতাবাস জানিয়েছে তাদের খোঁজ খবর রাখা হচ্ছে। কিরগিজস্তান প্রবাসীদের জন্য শুক্রবার রাতটি ছিল আতঙ্ক আর উদ্বেগের। রাজধানী বিশকেকের বিভিন্ন জায়গায় অভিবাসীদের উপর হামলা চালায় স্থানীয়রা। বেপরোয়া নাগরিকদের থামাতে হিমশিম খেয়েছে নিরাপত্তা বাহিনী। বিদেশি শিক্ষার্থীদের সাথে বিতণ্ডা থেকে সূত্রপাত হলেও কিরগিজরা জাতি এবং পেশা নির্বিশেষে চড়া হয়েছে প্রবাসীদের উপর। রাস্তাঘাটে মারধরের পাশাপাশি প্রবাসী শ্রমিক, ছাত্রদের মেস, বাড়িঘরে ঢুকেও চালানো হয় হামলা। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও শিকার হয়েছেন মারধরের। যেখানে যাকে পাচ্ছে, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, তাকে মারতেছে। কোনো চিন পরিচিত নাই, সবাইকে মারতেছে। আমরা গতকাল রাত থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা রুমের ভিতরে দরজা জানালা সবকিছু বন্ধ করে আমরা এখন পর্যন্ত বসে আছি। আমরা আতঙ্কের কারণে এখন অব্দি বের হইতে পারতেছি না। আমরা অনেকেই সেফ জোনে আছি, আবার অনেকেই সেফ জোনে নাই, অনেকেই আহত হয়েছে। প্রবাসী যারা আছি, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়া, প্রবাসী বলতে যত দেশের লোকেরা আছে সবাই একটা বিশাল বিপদের সম্মুখীন অবস্থায় আছি। নাগরিকদের সতর্ক থাকতে বিবৃতি দিয়েছে ভারত ও পাকিস্তান সরকার। চালু করেছে হেল্পলাইন। শনিবার দিনের বেলা পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্ক কাটেনি। হামলার ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেন না প্রবাসীরা। নিরাপত্তার জন্য চেয়েছেন সরকারের সহযোগিতা। বাসায় বাজার নেই, বাজার যাইতে পারতেছি না, এবং খাবার নেই, বাইরে যাবো আতঙ্কিত অবস্থায় আছি। রাস্তায় গেলে কিরগিজ লোকাল যারা আছে তারা মারধর করছে। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন যে এখানে যা হচ্ছে এর জন্য যেন ওনারা তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেয়, যাতে আমরা একটু সেফলি বসবাস করতে পারি এখানে। বাংলাদেশি কোনো এমবাসি বা কনসুলেট টিম না থাকার কারণে আমরা কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছি না। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের সরকারের প্রতি
আহ্বান জানাচ্ছি যে কোনো ওয়েতে কিরগিজ সরকারের সাথে যেন তারা যোগাযোগ করে এই সমস্যার দ্রুত একটা সমাধান করে। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। খোঁজ খবর রাখা হচ্ছে কিরগিজস্তানে বসবাসরত বাংলাদেশিদের। বাংলাদেশিদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে। বাংলাদেশিরা এখনো তাদের ভিতরে একটি আতঙ্ক আছে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা যেখানে আছেন আপনারা সুস্থ থাকাকে নিরাপদ থাকার চেষ্টা করুন, এবং যদি আপনাদের কোনো ধরনের ভীতি থাকে তাহলে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটি আমাদের সাথে শেয়ার করলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সেটা শেয়ার করব। কিরগিজস্তান সরকার বলছে প্রবাসীদের সাথে দাঙ্গার ঘটনায় তদন্ত চলছে। শনিবার আটকও করা হয়েছে কয়েকজনকে। গত সপ্তাহে মিশর ও পাকিস্তানি কিছু শিক্ষার্থীর সাথে বিতণ্ডা ঘিরে বড় পরিসরে ছড়িয়েছে এই সহিংসতা। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেশি না হলেও গার্মেন্ট ও শিল্প কারখানায় কর্মরত শ্রমিক আছেন কয়েক হাজার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। It's pure elegance, pure beauty. BCL Ceramic. যারা বিদেশিদের কাছে নালিশ করে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি বলেছেন এই গোষ্ঠী দেশের ভাবমূর্তি নষ্ট করছে, গণতন্ত্র নিয়ে চক্রান্ত করছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র্যালি বের করে স্বেচ্ছাসেবক লীগ। এতে অংশ নিয়ে বাহাউদ্দিন নাসিম বলেন যে কোনো মূল্যে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে। তিনি বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়েও নিতে হবে, তবেই বাংলাদেশ আগামীতে উন্নত দেশে পরিণত হবে, এমন মন্তব্য করেন নাসিম। র্যালিতে স্বেচ্ছাসেবক লীগের মহানগরীর থানার ওয়ার্ডের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা অংশ নেন। র্যালিটি শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হয়। বিএনপি জামাত সহ আরো যারা এই সাথে এক হয়েছে সেই অশুভ শক্তিকে মোকাবেলা করেই বাংলাদেশকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। কোনো বাধাই, কোনো চ্যালেঞ্জই আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করি না। বাংলাদেশের গণতন্ত্র পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো, এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিও কোনো বাধা ছাড়াই তাদের কার্যক্রম চালাতে পারছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা কেন প্রবেশ করবেন রাখেন সেই প্রশ্নও। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দুপুরে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ। সেখানে ওবায়দুল কাদের বলেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই বাকশালকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে, সেটার কি জবাব দেবেন? কোনো ইস্যু না থাকায় গণ অভ্যুত্থান থেকে বিএনপি এখন লিফলেট বিতরণে নেমে এসেছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা সবার সমাবেশ করতে পারছে বিনা বাধা। আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ, দমন, নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবে নেই। এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি, আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। বৈশ্বিক পরিস্থিতিতে দ্রব্যমূল্য ওঠানামাকে স্বাভাবিক বলে আখ্যা দেন ওবায়দুল কাদের। জানান দেশের মোট রিজার্ভ ঠিক কত সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরই দিতে পারবেন সঠিক তথ্য। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাজার পরিস্থিতি ওঠানামা করে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বুরাক ওস্টিবিট আসছে বাংলাদেশে। বুরাক
বাংলাদেশে কখন, কোথায়, কবে জানতে singerbeauty.com থেকে 17 ও 18 মে বুরাক স্পেশাল উড়াধুরা ফ্রাইডেতে পণ্য কিনুন আর পার্সোনালি মিট করুন আপনার ফেভারিট বুরাক ওস্টিভিতের সাথে বাংলাদেশে। বিএনপি বিদেশি বন্ধুহীন নয়, যারা গণতন্ত্র ও সুশাসনের পক্ষে কথা বলে তারাই দলটির বন্ধু, এমন অভিমত বিএনপি ও মিত্র দলের নেতাদের। বলছেন, দাবি আদায়ে কোনো বন্ধু দেশ নয়, জনগণই হচ্ছে তাদের মূল শক্তি। বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা বিবেচনা করে নতুন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। তার মানে এই নয় যে গণতন্ত্র কিংবা মানবাধিকার রক্ষার মতো ইস্যুগুলো থেকে সিদ্ধান্ত বদলে ফেলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। রাজপথে কর্মসূচি পালনের সময় বিএনপি নেতাকর্মীদের ভাবনা ছিল, এ দফায় আর ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ। তাদের সূক্ষ্ম বিশ্বাস ছিল কিছু একটা করবে যুক্তরাষ্ট্র। 28 অক্টোবরের পর নেতারা গ্রেপ্তার হতে থাকলেও কারো কারো মাঝে বিরাজমান ছিল সেই ধারণা। এখানে একটা কনভার্জেন্স ঘটেছিল। কনভার্জেন্সটা কীরকম? বিএনপির গণতান্ত্রিক ব্যবস্থা বা একটা অংশগ্রহণমূলক নির্বাচনে তাদের প্রত্যাশার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের একটা সাযুজ্য তৈরি হয়েছে। এখন সেখানে কিন্তু দুইটা জিনিসই লাগবে। আপনি যখন এই প্রত্যাশাটাকে বাস্তবে রূপায়িত করতে চান, তখন তো আপনার সেই সাংগঠনিক ক্ষমতা, সক্ষমতা লাগবে। যে কোনো দেশের রাজনীতির অভ্যন্তরীণ শক্তিটাই এর প্রধান নিয়ামক। বাইরের বন্ধুরা সমর্থন করতে পারে, কিন্তু বাইরের বন্ধুরা কিন্তু এই পরিবর্তনের নিয়ামক হতে পারে না। ভারত রাশিয়ার সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক আওয়ামী লীগের। নির্বাচনের আগে চীনের অবস্থানও পক্ষে গেছে তাদের। ভোটের সময় কিছুটা নীরব ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের এখনকার কথাবার্তায় আনন্দ পাচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এমন বাস্তবতায় কারো কারো প্রশ্ন, তাহলে কি বিদেশি বন্ধুহীন হয়ে পড়ল বিএনপি? না, বিএনপির বিদেশি বন্ধু তো সবাই, কারণ যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তারা বিএনপির বন্ধু। যারা সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলছে, কোনো আপোষ না গণতন্ত্র মানবাধিকারের বিষয়ে, তারা সবাই বিএনপির বন্ধু। আমেরিকান পজিশন আগে যা ছিল তার সাথে এখনকার খুব বড় কোনো চেঞ্জ দেখি না। আগেও তারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস বলেছে, এখনও বলছে এবং স্ট্রংলি বলছে। আগে তারা কখনো এরকম ইঙ্গিত দেয়নি যে তারা সরকার বদলে ফেলবে। ভেতরে ভেতরে কী ছিল জানি না। বিএনপি ও তাদের মিত্রদের দাবি, ভারত, যুক্তরাষ্ট্র কিংবা চীন, রাশিয়া কারো স্থায়ী শত্রু বা মিত্র নয়। দেশগুলোর নিজস্ব স্বার্থের সঙ্গে আবর্তিত হয় তাদের বন্ধুত্বের মানদণ্ড। এখন আমেরিকার আগে কী পজিশন ছিল তাকে আমরা সবাই জানি। এমন তো হতে পারে যে আমেরিকা চাচ্ছিল যে তোমরা ইলেকশন করো। এমন তো হতে পারে আমেরিকা চাচ্ছিল যে তোমরা গণতন্ত্রের জন্য খালি গণতান্ত্রিক পথেই সংগ্রাম করো। তারা এমন হতে পারে তারা চাচ্ছিল গভর্নমেন্ট বদলাবে, কিন্তু ইন্ডিয়া যখন সিরিয়াস হয়ে গেছে তখন আর করতে পারে নাই। আবার আমি বলি, আমাদের দেশে যদি সেই আন্দোলন করত, মানে রাজপথের আন্দোলন যে পরিবর্তনকে মনে হচ্ছে আসন্ন, তাহলে আমেরিকার ভূমিকা এরকম থাকতো না। বিদেশি বন্ধুর উপর ভর করে বিএনপি কিন্তু রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জনগণের শক্তির উপর ভর করে। আমরা জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও একইভাবে রাজপথে আমরা জনগণকে নিয়েই থাকবো, মোকাবেলা করব এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে। বিশ্লেষক হুমায়ুন কবির বলছেন, শুধু বাংলাদেশ নয়, জাতিসংঘের 181 দেশেই নীতি বদল করে কূটনীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের ক্ষেত্রেও বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তব অবস্থাটা উপলব্ধি করছে, প্রেক্ষাপট বদলেছে, কাজে তারা একটা জিনিস চেয়েছিল, হয়নি, ওটা তারা ছেড়ে দিয়ে তারা এখন বাস্তব অবস্থা এগোতে চাচ্ছে। কাজে তার অর্থ এই না যে তারা যে কথাটা বলেছিল তারা সেখান থেকে সরে এসছে, সেটাও কিন্তু আসেনি। তার প্রমাণ আপনি গত কদিন আগে হিউম্যান রাইটস, তাদের অ্যানুয়াল হিউম্যান রাইটস রিপোর্টে আছে। দলীয় নেতাকর্মীদের আশা, বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলনে পাশে থাকবে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কুংফু কারাতে শেখানোর বদলে নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আতঙ্ক তৈরি করতেন নিউটন। তার অপকর্ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন।
বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন। শ্যামলীর এই অ্যাসোসিয়েশনে তার দায়িত্ব ছিল ছেলে মেয়েদের কুংফু কারাতে শেখানো, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ, শ্লীলতাহানির। একাধিক অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। কথা হয় কয়েকজন ভুক্তভোগীর সাথে। ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতের এখান দিয়ে মারছে, বুকে বাড়ি মারছে, মুখে মারছে। আমি এইসব খারাপ কাজে ওনার সাথে লিপ্ত হইনি। তার জন্য আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছুই করছে আমার সাথে। ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকায় রাখে, ফোন নিয়ে যায়, তখন আমরা ওনার কাছে এটা বাধ্য হই। ওনার মেয়ে ছাড়া ওনার চলে না, মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই। অপকর্মের বহু প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আসে যমুনা টিভির কাছে। প্রতিবেদন প্রচারের পর শুক্রবার নিউটনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ধর্ষণ মামলা করে এক তরুণী। শনিবার দুপুরে রাজধানীর শাহালী ও মিরপুর এলাকা থেকে নিউটন ও তার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব 12 এর একটি দল। সন্ধ্যায় কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক। গতকাল র‍্যাব 12 একটি আভিযানিক দল এবং র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহালী থানা হতে বাংলাদেশের জুজুৎসু অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি। র‍্যাব জানায় প্রশিক্ষণকালীন সময়ে নারী ক্রীড়াবিদদের নানাভাবে শারীরিক হেনস্থার পাশাপাশি গোপনে তাদের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করত অভিযুক্ত নিউটন। যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন, কিন্তু সেই অভিভাবকের দায়িত্ব সে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন। এই ঘৃণিত ব্যক্তি তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি। শুধু তাই নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানায় র‍্যাব। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের রিপোর্টের পর হাসপাতালে কোচিং বন্ধ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বহিরাগত কোনো চিকিৎসক হাসপাতালে রোগী পরীক্ষা করতে পারবেন না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। বিএমডিসির সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ বলেছেন, রোগী দেখে এই চিকিৎসকরা শিখবেন, কিন্তু অনুমোদনহীন প্রক্রিয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকারি হাসপাতালের ভেতরে হাতে কলমে শেখার ক্লাস চালিয়ে আসছিল কয়েকটি কোচিং সেন্টার। হাসপাতালের কিছু চিকিৎসক টাকার বিনিময়ে এই শিখন পদ্ধতি চালু করেন। রোগীদের না জানিয়ে এমন কর্মকাণ্ডের বিষয়ে শুক্রবার রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। বিষয়টি আমলে নিয়ে কোচিং ক্লাস বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক। তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও যদি এ ধরনের কার্যক্রমে কেউ যুক্ত হন তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি এই হাসপাতালে কর্মরতরা ডিউটি আওয়ারের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত হতে চাইলে সেক্ষেত্রেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তবে এই হাসপাতালে ভর্তিকৃত পোস্ট গ্রাজুয়েশনের যেসব শিক্ষার্থী রয়েছেন তাদের যে শিখন পদ্ধতি সেটি আগের মতোই স্বাভাবিক নিয়মে চলবে। দেশে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে বিএসএমএমইউ, বিসিপিএস, ঢাকা মেডিকেল কলেজ, সিলেট ও চট্টগ্রামে। এসব জায়গায় চিকিৎসকরা রোগীদের পর্যবেক্ষণ ও সিনিয়রদের অনুসরণের মাধ্যমে হাতে কলমে শিক্ষা নেন। প্রচলিত এই পদ্ধতি ব্যবহার করেই শেখানোর নামে কোচিং ব্যবসা চালু করেছিলেন কয়েকজন চিকিৎসক। আমাদের সময় তো কোনো কোচিং ছিল না, সিস্টেমিক ছিল না, এবং আমরা চিন্তাও করতে পারতাম না। তবে বিশ্বের কখনো কখনো কোথাও ঠিক কোচিং না, এটাকে বলে ফর্মাল কোর্স, যেটা স্বীকৃত এবং ওপেন কাইন্ড অফ ওরিয়েন্টেশন, কীভাবে পরীক্ষাটা দিতে হবে, কী ধরনের পরীক্ষার সিস্টেমটা কি, সেই ধরনের কিছু জিনিস যেটা প্রচলিত আছে সেগুলো ভেরি স্ট্রাকচার্ড। বিএমডিসির সাবেক সভাপতি বলেন, কোচিং একটি শিখন প্রক্রিয়া হলেও আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। যদি রোগীর উপরে করতে হয়, অবশ্যই সেই রোগীটা যে হাসপাতালে আছে তাদের অনুমোদন নিতে হবে। অনুমোদনহীনভাবে যদি লুকোচুরির মাধ্যমে এটা করছি, এটা হাইলি নিষিদ্ধ এবং ইললিগাল। জ্যেষ্ঠ চিকিৎসকদের মতে, হাসপাতালে রোগীকে বিরক্ত করা বা গোপনীয়তার ঘাটতি হয় এমন কোনো কিছু করা অনৈতিক। কোচিং সেন্টার থেকে কিছু লোকজনকে এনে এখানে প্রশিক্ষণ দেবেন কোনো হাসপাতালের চিকিৎসক,
এটা সরকারের রীতিনীতি এগুলোর বাইরে, এটা অনুমোদন করে না। এখানে আমাদের রোগীদের শারীরিক নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা, সেগুলোর জন্যও কিন্তু এইটা হতে পারে না। তদন্ত সাপেক্ষে অন্য হাসপাতাল কর্তৃপক্ষ অবৈধ কোচিং বন্ধে এগিয়ে আসবেন বলে আশা করেন তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের ভুল নীতি এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সাথে আর্থিক নীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গরিব মানুষের উপর। স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পাচ্ছেন না। অর্থনীতিতে সবচেয়ে বড় সংকটের নাম মূল্যস্ফীতি। গেল কয়েক মাস ধরেই যা 2 অঙ্কের আশেপাশে। নানা উদ্যোগ নিয়েও এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 10.22%, অর্থাৎ বেড়েছে খাদ্যপণ্যের দাম। বেশিরভাগ নিত্যপণ্যই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। জনসাধারণ কোপ করতেছে। অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের সেমিনারেও গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতির বিষয়টি। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের অনেকেই বাধ্য হয়েছে শহর ছাড়তে। দরিদ্র শ্রেণীর লোকজন যারা দে হ্যাভ কার্টেল দেয়ার কনজাম্পশন, এবং মিডিল ইনকাম গ্রুপ পর্যন্ত তারা তাদের কনজাম্পশন কার্টেল করে দিছে। হায়ার মিডিল ইনকাম থেকে শুরু করে তারা ডিস সেভিংস, প্রেজেন্ট সেভিংস কমাইছে, প্রিভিয়াস সেভিংস এনে তারা ইনক্যাশ করে তারা এই সিচুয়েশনের সাথে তারা কপ করতেছে। গুডসের যদি ক্রাইসিস থাকে সব সময় হিউজ পরিমাণ, তাহলে তো আমরা যত মেজার্সই নেই, ফিসক্যাল মনিটারি পলিসি যত মেজার্সই নেই, আমরা ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট দিয়ে ওইটা পারা যাবে না, এটা হবে না। সো আমার সাপ্লাই সাইড থেকেও বিবেচনায় আনতে হবে। ইম্পোর্টেড কস্ট বেড়ে যাচ্ছে এবং ইন্টারেস্ট রেটও বেড়ে যাচ্ছে, তো সেই অবস্থায় তো কস্ট অফ প্রোডাকশন আপনার কমবে না, বাড়বে। তো ফলে আপনি এই মেজার দিয়ে আপনি কীভাবে ইনফ্লেশনকে আপনার কাট করবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমার মনিটারি পলিসি দিয়ে আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং এটা সব একসাথে আমি করতে পারতেছি না, তাই না? সুতরাং এটা তো ওনার মুখ দিয়ে বেরিয়ে আসতেছে এখন, যেগুলো দিয়ে করা যাচ্ছে না। যে আউট অফ দ্য বক্স পলিসি আর সারা মানে পৃথিবীতে সব জায়গাতে কিছু তো সেট পলিসি আছে। তাছাড়া প্রত্যেকটা দেশের সিচুয়েশনকে আপনি কাস্টমাইজ করে একটু পলিসি এদিক ওদিক করতে পারে, তাই না? আর উনি আউট অফ দ্য বক্স মানে না করে উনি পুরো প্রবলেমটাকে উনি ট্যাকেল। অর্থনীতিবিদরা বলেন, শুধু চাহিদা নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়, সরবরাহ বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। মুদ্রানীতির সাথে আর্থিক নীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তারা। কৃষি উৎপাদন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পরিকল্পিত নগর নীতিমালা না থাকায় দিন দিনই বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজধানী সহ দেশের ছোট বড় শহর। সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারায় ঢাকা অভিমুখে বাড়ছে জনস্রোত। শনিবার রাজধানীর শিল্পকলা মিলনায়তনে ছিল নগর গবেষণা কেন্দ্রের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। সেখানে এসব কথা বলেন নগর পরিকল্পনাবিদরা। জানান, নগর জনসংখ্যার 38 ভাগই বাস করে ঢাকায়। এ সময় শিগগিরই নীতিমালা অনুমোদন করা হবে এমন আশ্বাস দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকা। গবেষণা বলছে, মোট দেশজ উৎপাদনের প্রায় 21% খরচ হয় এই নগরী ঘিরে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা নিতে প্রতিনিয়ত লম্বা হচ্ছে ঢাকামুখী মানুষের সারি। পরিকল্পনাবিদদের মতো নগরায়ন, গ্রাম শহরের সুষম উন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা হয় নগর গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। মূল প্রবন্ধ পড়েন সংস্থার চেয়ারম্যান এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে শুধু ঢাকা নয়, দেশের ছোট বড় শহরও হয়ে উঠছে বসবাসের অযোগ্য। দাবি জানান দ্রুত নগর নীতিমালা অনুমোদনের। নগরায়ন বিকেন্দ্রীকরণের অপর একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মেগাসিটি ঢাকা সহ অন্যান্য বড় ও মাঝারি শহরে প্রশাসনিক ও উন্নয়ন কাজে বিকেন্দ্রীকরণ করা। শহরের মধ্যে বিকেন্দ্রীকরণ, যেমন জোনাল বা ওয়ার্ড পর্যায়ে এই ধরনের বিকেন্দ্রীকরণ ব্যবস্থা বাস্তবায়ন করা আবশ্যক।
নগরায়নের ভ্রান্ত ব্যাখ্যা নিয়েও হয় আলোচনা। নগর পরিকল্পনাবিদরা বলেন, ঢাকা নিয়ে এইসব চিন্তা স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে নেই মনোযোগ, অথচ বড় প্রকল্পের সঙ্গে বড় দায়ও তৈরি করছে রাজধানী। কানেক্টিভিটির যে সুযোগ, এই সুযোগটা রাষ্ট্রকে নিতে হবে। এই নিতে গেলে শুধুমাত্র কানেক্টিভিটি না, কানেক্টিভিটির সাথে অন্য রিজিয়নগুলোতে আমাদের যে উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে সিগনিফিকেন্টলি, এবং একই সাথে যারা ব্যবসা করেন, শিল্প প্রতিষ্ঠান করেন, তাদেরকে সেখানে যেতে বাধ্য করতে হবে। স্থানীয় সরকার হাতে কোনো ক্ষমতা থাকে না, তারা না পারে তাদের নিজস্ব পরিকল্পনা করতে, না পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্ষমতায়ন করতে অথবা কার্যকর করতে। এইভাবে করে আপনি বিচ্ছুরিত নগরায়ন অথবা আমার গ্রাম আমার শহর অথবা সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখতেই পারেন, কাজ হবে না, নিশ্চিতভাবে হবে না। স্কুলে স্থান নেই, মাঠ নেই, গণপরিষদ ওভার ইউজড। আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান, সেখানে হাসপাতালে যান, শিক্ষা যান, সব জায়গায় অতিরিক্ত মানুষের চাপ। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জোর করে বিকেন্দ্রীকরণ সম্ভব নয়, থাকতে হবে সবার অংশগ্রহণ। আমরা বলি যে উই হ্যাভ টু স্ট্রেংথেন দ্য লোকাল গভর্নমেন্ট এন্টিটি, আদারওয়াইজ দিস কান্ট্রি উইল নট রিচ টু দ্য গোল, বা মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। একজন ডিপুটি সেক্রেটারিকে আমরা ডিসি না বানাইলে আমি কাউকে ঢাকা শহরের বাইরে পুষ্টি দিতে পারেন না, একজন জয়েন্ট সেক্রেটারি কখনো সে ঢাকার বাইরে যাবে না। তো তাইলে আপনি কি করে ঢাকাকে আপনার অফলোডেড করবেন অফ হিউম্যান প্রেশার? স্থানীয় সরকার শক্তিশালী করা এবং বিকেন্দ্রীকরণে রাজনৈতিক সদিচ্ছা জরুরি, এই অভিমত নগর পরিকল্পনাবিদদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হিট অ্যালার্ট শেষে বৃষ্টি ঝরল কয়েক জেলায়, এতে কমেছে তাপমাত্রা, তপ্ত প্রকৃতিতে বইছে শীতলতা, স্বস্তি নেমেছে জনজীবনেও। এদিকে 3 জেলায় বজ্রপাতে নারী শিশুসহ 7 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 4 জনই নরসিংদীতে। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি। 48 ঘন্টার হিট অ্যালার্ট শেষে মুষলধারে বৃষ্টি হয়েছে হবিগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন স্থানে। সাথে ছিল মেঘের গর্জন ও দমকা হাওয়াও। এতে শীতলতা প্রকৃতিতে, জনজীবনে নেমে এসেছে প্রশান্তি। প্রচণ্ড তাপদাহ গেছে, এই বৃষ্টির কারণে যারা ছোট বাচ্চা আছে, বৃদ্ধ আছে, তাদের জন্য খুবই উপকার হয়েছে। প্রচুর গরম ছিল, আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, আমরা আসলে খুব শান্তি পাচ্ছি। এই বৃষ্টিটা হওয়া খুবই দরকার ছিল। নরসিংদীর চরাঞ্চল আলোকবালি এলাকা, সকালে জমিতে কাজ করছিলেন কয়েকজন। বজ্রপাত শুরু হলে আশ্রয় নেন পলিথিনে মোড়া ঘরে, তবে শেষ রক্ষা হয়নি। গুরুতর আহত হয় 4 জন। হাসপাতালে নেয়ার পর নারী শিশু সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জেলার হাজীপুর এলাকায় বজ্রপাতে মারা গেছে আরও একজন। আলোকবালির সহে ধান কাটতে গেছে, তখন সকালে বৃষ্টি বজ্রপাত হয়েছে না, ঠাড়া ফুড়ে সাথে সাথে মারা গেছে। বাতাস আর কমে না, বৃষ্টিও কমে না, যখন কই মাস আসছে তারপর গিয়াছে আমার এই শুরু 22 টাকা, আর এটার ভিতরে আরো 3-4 জন আসছিল, তারা অজ্ঞান তারা ঘরে পরে আপনার এই জায়গায় আপনার একটা লোক জায়গাতে মারা গেছে, আর মানে আন্তিকে আর 2 লোক মারা গেছে, 3টা লোক মারা গেছে। মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 শ্রমিক প্রাণ হারিয়েছে টাঙ্গাইলের কালীহাতিতে। তাদের বাড়ি দিনাজপুরে। ধান কাটার মৌসুমে মজুরি দিতে গিয়েছিলেন টাঙ্গাইলে। এছাড়া গাজীপুরের শ্রীপুরেও বজ্রপাতে মারা গেছেন এক নারী। আবহাওয়া অফিসের তথ্য মতে 20 মের পর বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। কাদা ছোড়াছড়ি না করে ডেঙ্গু মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং পুরান ঢাকার বর্তমান সংসদ সদস্য সাইদ খোকন। সকালে প্রেস ক্লাবে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আরেকজনের ঘাড়ে নিজের দোষ না চাপিয়ে আগামীতে ডেঙ্গুর যে ভয়াবহ পরিস্থিতি হবে তা মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। বর্তমান মেয়রের দেয়া ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে জানান প্রতিবাদ। বলেন, বর্তমান মেয়রের দেয়া তথ্য ভুল। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সিটি টোলের নামে কাঁচা বাজারের চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ হলে স্বল্প আয়ের মানুষের হাতের নাগালে আমিষ জাতীয় পণ্যগুলো আসবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের তৈরি অস্থায়ী বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হয়েছে গাজায়। শুক্রবার সকালে উপত্যকার তীরে নোঙর করে মার্কিন সহায়তাবাহী জাহাজ।
এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার অস্থায়ী বন্দরে ত্রাণ পৌঁছানোর ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েল গাজায় প্রবেশের সবগুলো ক্রসিং বন্ধ করে রাখায় 7 মাস ধরে তীব্র মানবিক সংকটে গাজারবাসী। এই পরিস্থিতিতে সমুদ্রপথে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। উপত্যকায় ভাসমান অস্থায়ী বন্দর তৈরি করে যুক্তরাষ্ট্র। 1000 মার্কিন সেনা কাজ করেছে এই বন্দর তৈরিতে। ব্যয় হয়েছে $320 মিলিয়ন। তবে সাগরপথে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ সম্ভব নয় বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মানবিক সহায়তা প্রবেশের খবর পেয়ে সাগর তীরে ভিড় জমিয়েছে ফিলিস্তিনের গাজার অনাহারী মানুষেরা। আর এই ছিল দর্শক রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।